আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বনে ফিরিয়ে আনতে চাই, ব্যাস এইটুকুই। আর ভালোবাসার কথাটা কেন স্বীকার করছেন না? নিচু কণ্ঠে তিহা প্রশ্নটি করে বসলো। আদ্র স্মিত হাসল, বলল, ওই কথাটা স্বীকার করলেই তুমি আমাকে দুর্বল ভেবে নিবে তিহা। আর ওই কথাটা বললেই কি তুমি আমার হবে? তোমাকে পাওয়া যাবে? যদি যায় তাহলে শোনো, আমি তোমাকে পছন্দ করি, তোমার উপস্থিতি সবসময় কামনা করি। তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে, তুমি দুঃখ পেলে আমার খারাপ লাগে। তোমার মনটা ভালো করাই যেন আমার একমাত্র কর্তব্য, এমন মনে হয়। এর কারণ যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে ইয়েস, আই ডু লাভ ইউ। আদ্রর অকপট স্বীকারোক্তি তিহাকে ভেতর থেকে নাড়িয়ে তুলল। আদ্র ফের বলল, একটা কথা শোনো, তোমার থেকেও খারাপ অবস্থায় যারা আছে তাদের কথা সবসময় মনে রাখবে, তাহলে দেখবে কষ্ট কম লাগছে। আর হ্যাঁ, জীবন কিন্তু একটাই, এই জীবনটা শেষ হয়ে গেলে আর ফিরে পাবে না। তাই সময় থাকতে জীবনের কদর করতে শেখো তিহা। হায়াত থেকে থাকলে এখনো অনেক লম্বা সফর বাকি। আদ্র চলে গেছে। তিহার মনটা হুট করেই ভীষণ ভালো হয়ে গেল। মনে মনে একটা দারুণ সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ওই হারামজাদার কথা আর ভাববে না। যা হারিয়েছে, এখন পাওয়ার অনেক কিছুই বাকি। তিহা খেয়াল করলো সেও অনিন্যকে হারামজাদা বলে সম্বোধন করেছে। সে হেসে ফেলল। গুনগুন করে গান ধরতে ধরতে রান্নাঘরের দিকে এগোলো। আজকের রান্নাটা তিহা করবে। তিহাকে দেখে বোঝা যাচ্ছে তার মন মেজাজ ভালো। মাটির উনুনে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার পাশে আঁটো বসে থাকা তিহার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। কড়াইয়ে গোস্তের তরকারি। আমেনা পাশ থেকে আগুন সামলাচ্ছে। বাকি সব কাজ আজ তিহা এক হাতে করেছে। দীর্ঘদিন পর অনেক কাজ করায় তার শরীরে আলসেমি ভর করেছে ইতিমধ্যেই। তবুও মনটা ভালো লাগছে। এক ধরনের প্রশান্তি কাজ করছে ভেতর বাড়িতে। আদ্র দূর থেকে তিহাকে দেখতে পেয়েই তার ভেতরের খবর আঁচ করতে পারল। মনের আকাশে জমা কালো মেঘগুলো এক এক করে বিদায় জানালো। স্থির চিত্তে সে আগালো রান্নাঘরের দিকে। আদ্রকে দেখে তিহা এক পলক তাকালো। চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল। তার অধরে একটা নাই হাসি। আদ্র বলল, তরকারির কালারটা দারুণ তো। আমেনা বলল, ভাবি রান্না করছে। তাই তো আসলাম দেখতে। তিহা, তুমি যে এত ভালো রান্না জানো, আগে কখনো বলনি তো। আদ্রর করার প্রশংসায় তিহা খানিকটা লজ্জা বোধ করলো। মিয়ে যাওয়া গলায় বলল, না খেয়েই জানলেন আমি ভালো রাঁধি? আদ্র বিজ্ঞের ন্যায় প্রত্যুত্তর করে, তরকারির রং দেখলেই বলে দেওয়া যায় সেটা সুখাদ্য নাকি অখাদ্য। এর জন্য চেটে চেটে দেখার প্রয়োজন নেই। বাসায় টুকটাক রান্না করতাম তো শখের বসে। আম্মু কখনোই কোনো কাজ শেখাতে জোর করেননি, বরং আমি পড়াশোনা ফেলে এটা ওটা করতে চাইতাম, বিধায় প্রচুর বকাও খেতাম। টুকটাক সবকিছু রান্না করতে পারি আমি। তাই নাকি? তবে তো দারুণ ব্যাপার স্যাপার। বলে তরকারির দিকে হাত বাড়ালো আদ্র। এক পিস গোস্ত নেয়ার ইচ্ছে। তিহা বুঝতে পেরে বলল, আমি তুলে দিচ্ছি, 1 মিনিট। আদ্র সহাস্যে হাত সরিয়ে নেয়। গোস্ত তার খুব প্রিয় জিনিস। বাসায় যখন এটা রান্না হয় আর রান্নার সময় যদি সে আশেপাশে থাকে, তাহলে সবার আগে তার তুলে খাওয়া চাই। এমন একটা ব্যাপার। এই মেয়েটা বেছে বেছে আজ আদ্রর পছন্দের জিনিসটাই রেঁধেছে। তিহা একটা ছোট্ট বাটিতে 3 পিস গোস্ত তুলে দিল। আদ্র 1 পিস আমেনাকে খাইয়ে দিয়ে আরেক পিস তিহাকে খেতে সাধলো। তিহা খেলো না। একদম দুপুরেই খাবে বললে আদ্র রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। গোস্ত খেতে অসাধারণ হয়েছে। লবণ, মরিচ, সেদ্ধ সব দিক দিয়েই পারফেক্ট। যেন এর চেয়ে বেশি হলেই খারাপ হয়ে যেত স্বাদটা। আদ্র মনে মনে বলল, আল্লাহ, এই রান্নাটা যত সুন্দর হয়েছে তার চাইতেও বেশি সুন্দর করে দিন আমাদের সম্পর্কটা। এই মেয়েটার সাথে আজ মিটিয়ে ঝগড়া করতেও দারুণ লাগবে আমার। তোমার গর্ভে আমার সন্তান কথাটি বিচ্ছেদযোগ্য নয় আমার কাছে। তবু আমি অপেক্ষা করব। দিন কয়েকের মধ্যে চেক আপ করব। তোমার আমাকে কোনো ধরনের ট্র্যাপে ফেলার চেষ্টা করলে সেটা একদম ভালো হবে না। যদি তুমি সত্যি গর্ভবতী হয়ে থাকো তাহলে আমি কথা দিচ্ছি এই বাচ্চাকে নিজের পরিচয় দিয়েই বড় করব। ওর যাবতীয় সমস্ত খরচ আমি বহন করব। কিন্তু তুমি কখনোই আমার স্ত্রী পরিচয় পাবে না। এমনকি এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখা পর্যন্ত তোমার সময় আছে। এরপর তুমি একদিকে আর আমি অন্যদিকে। ভুলেও আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে না। যদি সমাজের কটূক্তি শুনতে হয় শুনবো, তবু অদা দিচ্ছি
বাচ্চাটাকে একটুও কষ্ট দেব না। আমি পাপী, আমি খারাপ, কিন্তু একটা নিষ্পাপ শিশুকে হত্যা করা বা কষ্ট দেওয়ার মতো জঘন্য কেউ না। আমার ভেতরেও অনুভূতি আছে, হয়তো ওই হবে আমার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত। ইতি অনিন্য। কাগজটা হাতের মুঠোয় পুরে ফেললো অনিন্য। চিরকুটটা মালতীকে দেওয়ার জন্য অনেক ভেবেচিন্তে লিখেছিল সে, কিন্তু এটার হয়তো আর প্রয়োজন পড়বে না। মালতী নিজেই ট্র্যাপে ফেসে বসে আছে। অনিন্যর সঙ্গে রাতের পর রাত কাটিয়েছে, অথচ তাকে চিনতেই পারল না। অনিন্যর ভয়ে তার বাবার কাছে গিয়ে কি বড় ভুলটাই না করে বসেছে মালতী। এখন এটার মাসুল তো মেয়েটাকে দিতেই হবে। দিচ্ছেও হয়তো কটেজের রুমে। ছেলের বিছানার সঙ্গীকে নিজের বিছানার সঙ্গী করতে 1 মিনিটও ভাবেন না আহসান খান। তার মতো লোভী নিষ্ঠুর এক নিকৃষ্ট লোক এই পৃথিবীতে আরও আছে কিনা সন্দেহ। এমন একজনকে নিজের পিতার পরিচয় দিতেও বিবেকে বাধে অনিন্যর। আহসান খান নিজে যেরকম খারাপ, সেভাবে অনিন্যকেও খারাপ হিসেবেই গড়ে তুলেছে। যখন চোখ খুলল অনিন্যর, তখন থেকেই আহসান খান তার প্রতিপক্ষ। তিহার ভালোবাসায় অনিন্য যখন সবচেয়ে ভালোর পথে এগোতে চাইল, মাঝখানে বাধা হয়ে দাঁড়ালেন আহসান খান। পাছে ভয় পেলেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অনিন্যর মাধ্যমে না জেনে ফেলে অন্য কেউ। তাই তিহাকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে অনিন্যকে সরিয়ে ফেলেন। অনিন্য যতদিন খারাপ পথে থাকবে ততদিন সেও নিশ্চিন্তে থাকবে। ওই যদি ট্র্যাপে পড়ে তাহলে সবাইকে নিয়ে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আহসান খান কোনোভাবেই ছেলেকে এই পথ থেকে সরিয়ে দিতে চান না, বরং অনিন্যর জীবনের সমস্ত ঝামেলার সৃষ্টিকারী তার আপন পিতাই। কি অদ্ভুত, তাই না? বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাসটাকে অনিন্য আটকাতে পারে না। তার চোখজোড়া লাল টকটকে বর্ণ ধারণ করেছে। কাঁদতে ইচ্ছে হচ্ছে ভীষণ, কিন্তু চাইলেই কি কাঁদা সম্ভব? কান্না করতেও ভাগ্য লাগে, যেটা তার মতো অভাগার কপালেরই। গাড়ি চলছে কটেজের দিকে। কিছুক্ষণ আগেই ফোন এসেছিল আহসান খানের। মালতী তাকে সব জানিয়েছে এবং এজন্যই সে যে মালতীকে কটেজে এনে আটক করে রেখেছে তা জানতে পেরেই অনিন্য রওনা দিয়েছে। তার মনটা বারবার বলছে, কেন মালতী, কেন? এইটুকু বিশ্বাস ছিল না যে একটা বাচ্চা আমি কিছুই করতাম না, আর না তোমাকেও কিছু করতাম? কিন্তু কেন গেলে ওই নরপিশাচের কাছে? এখন তুমি চাও বা না চাও, এই বাচ্চাটাই তো মরবেই। ও কখনো আমার কোনো দুর্বলতাকে বাঁচাতে দিবে না। গাড়ির গতি কমে এলো। অনিন্যর ভাবনার জগৎ থেকে বেরোয়। কটেজে পৌঁছে গিয়েছে। শহর পেরিয়ে কিছুটা দূরে অবস্থিত এই কটেজ খুবই নিরিবিলি এবং নির্জন। এখানে এর আগেও বহুবার এসেছে অনিন্য। তার বিভিন্ন কুকীর্তির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বিল্ডিংটি। মৃদু শ্বাস ফেলে সামনে এগোয় সে। দরজায় টোকা পড়ছে। আহসান খান নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে জিজ্ঞেস করলেন। অনিন্য? ওপাশ থেকে জবাব এলো, আমি। আহসান খানের ভাবান্তর হলো না। খুবই ধীরস্থির ভাবে তিনি সিগারেটের টানতে টানতে উঠে গিয়ে দরজা খুললেন। একরাশ বিরক্তি নিয়ে ভেতর প্রবেশ করতেই অনিন্য চমকে উঠল। তার চোখ ছানা পড়া। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে একটু দূরেই পড়ে থাকা নগ্ন নারী দেহটি পর্যবেক্ষণ করল সে। তারপর এক ছুটে দৌড়ে গেল। মালতীকে ফ্লোর থেকে তুলে সপাটে থাপ্পড় বসালো গালে। খিস্তি দিয়ে বলল, এখন তো শখ মিটেছে? মালতীর সারা শব্দ নেই। তার চোখ জোড়া বন্ধ। অনিন্যর জ্ঞান ফেরে। খেয়াল হয় ভীষণ ঠান্ডা কিছু ধরে রেখেছে সে। হঠাৎ চোখ চলে যায় গলার কাছটায়। একটা চিকন কালচে দাগ। দাগের চিহ্ন তাজা, যেন ঘন্টা কয়েক পূর্বের। অনিন্য বিশ্বাস করতে পারছে না তার 2 হাতের আজলা থেকে দেহটি ছুটে আবার ফ্লোরে ধপাস করে পড়ল। অনিন্য পেছন ফিরে তাকালো। অস্ফুট স্বরে বলল, আপনিও কি মেরে ফেলছেন? প্রত্যুত্তরে আহসান খান বললেন, এত জঙ্গলে কি আছে অনি? তুমি যেন এই প্রথম লাশ দেখেছো? হ্যাঁ? অনিন্য ফের বলল, আপনিও কি মেরে ফেলছেন? আহসান খান ভীষণ বিরক্ত হলেন। বিরক্তি ফুটে উঠল তার চোখে মুখে। এরকম একটা মেয়েকে নিয়ে তুমি রাতের পর রাত ফুর্তি করতে কি করে বলো তো? হ্যাঁ, আমি তো একদমই সুখ পেলাম না। উল্টো কি ধগলটাই না গেল, তাই মেরে দিয়েছি। আমাকে খুশি না করার শাস্তিটা পেলো, বুঝেছ? যেন কিছুই হয়নি এমন একটা ভাবভঙ্গি তার। অনিন্য আক্রোশে ফেটে পড়ল এইবার। ক্রোধান্বিত হয়ে বলল, ও প্রেগনেন্ট ছিল। জানি, তাই তো আরো আগে মারলাম, নইলে 2-3 দিন ফুর্তি করার ইচ্ছে ছিল। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। না, জানোয়ার না, আপনি তার চাইতেও নিকৃষ্ট কিছু। আহসান খান হাসলেন। একটা সিগারেট অনিন্যর দিকে এগিয়ে ধরে বললেন,
কাম ডাউন অনিন্দ, এটা নাও, সব স্ট্রেস কমে যাবে। অনিন্যর ইচ্ছা করছে একটা ধারালো কিছু দিয়ে এক কোপে হাসান খানের মাথাটা নামিয়ে ফেলতে। পরক্ষণেই তার মনে পড়ে গেল যদি আজ তিহাকে নিজের সঙ্গে রাখত তাহলে এভাবেই হয়তো তাকেও মৃত্যুবরণ করতে হতো। ভাগ্যিস তিহাটার অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনিন্যর চোখ ভারী হয়ে আসে। তিহা তিহা তাকে ভুল বুঝে দূরে, বহু দূরে সরে আছে। সে কি আদৌ কোনোদিন জানবে এই খারাপ অনিন্যর মনের কোথাও না কোথাও সে ছিল, আছে এবং থাকবে। তোমার আচরণ দেখে অবাক হচ্ছি। একটা প্রস্টিটিউটের জন্য এত দরদ মানায় না, বুঝলে? তোমার তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত অরণ্য। ও তোমার জন্য অনেক বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারতো। একটা রক্ষিতাকে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দেওয়ার চাইতে আমি তোমার পথের কাটাকে শেষ করে দিয়েছি। বিনিময়ে তোমার রাগ আর আক্রোশ দেখলাম। কি কপাল আমার! আহসান খান একা একাই স্বগতিক্ত করছেন। অনিন্যর ঠোঁটের কোণায় আচানক হাসি ফুটে উঠল। সে বলল, বিনিময় একটা পুরস্কার প্রাপ্য আপনার, তাই না? ঠিক তাই। এতক্ষণ বাদে আহসান খান ধাতস্থ হলেন। আবারও একটি সুখ টান দিলেন সিগারেটে। ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তো কি দেবে আমাকে, ভেবেছো কিছু? অলরেডি একটা উপহার এই গন্তব্য